আসসালামু আলাইকুম দর্শক, আমি রুনা আক্তার। প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ শিরোনাম। এবার ওসমান হাদির খুনের সাথে জড়িত থাকায় মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করলেন তারেক রহমান। অবশেষে রক্ষা হলো না হাদির খুনির, নিজের পাতানো জালে নিজেই ধরা পড়ল। এবং সর্বশেষ জানিয়ে দিব, লুকোচুরি খেলা এবার শেষ। শনাক্ত করা হয়েছে ফয়সাল করিমের লোকেশন। খুব দ্রুতই গ্রেফতার করা হবে তাকে। পালানোর আর কোনো রাস্তা নেই। অলরেডি র্যাবের অ্যাকশন শুরু হয়ে গেছে। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত খবর। আমরা হন্যে হয়ে খুঁজছি ফয়সাল করিম মাসুদকে, যে কিনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র। শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে চলে গেছে, আর এই ঘাতক কিনা প্রশাসনের নাকের ডকায় বসে ছিনিমিনি খেলছে। কিন্তু আজ সকালে ফয়সাল করিম মাসুদকে নিয়ে আমরা এমন এক তথ্য পেয়েছি যে তা দেখে মাথায় রক্ত উঠে গেছে। খুনি কি সত্যিই পলাতক? খুনি কি সত্যি দেশ থেকে পালিয়ে গেছে, নাকি প্রশাসনের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? আজ ৪ জানুয়ারি খুনি ফয়সাল করিম মাসুদকে নিয়ে এমন একটা ভয়াবহ তথ্য সামনে এসেছে যা দেখে আপনি নিজেই জাজ করতে পারবেন যে প্রশাসন আসলে এর সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি এটা কল্পনাও করতে পারবেন না যে আসলে কেন এতদিন ফয়সালকে নিয়ে নানান নাটক সাজিয়েছিল প্রশাসন। এর সাথে সরকারের উচ্চ পর্যায়ের কত বড় বড় কর্মকর্তা জড়িত তা জানলে আপনার টনক নড়বে। তাই অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটা উপভোগ করি। শরীফ উসমান বিন হাদির খুনি ফয়সাল করিম মাসুদ অভিনয় করেছে খোদ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএমসির জনসচেতনতামূলক বিজ্ঞাপনে। আরও অবাক করা বিষয় হলো, এটি করা হয়েছে এই ইউনুস সরকারের আমলেই। আপনি কি চিন্তা করতে পারছেন ঘটনা আসলে কতটা ভয়াবহ? যে দপ্তর মাদক আর সন্ত্রাস নির্মূল করবে, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এমন একজন যিনি প্রফেশনাল কিলার এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিবিড় সম্পর্ক যার। এর সবচেয়ে বড় নাটক শুরু হয় যখন ফয়সালের এই ভিডিওটা ভাইরাল হয়। ভিডিওটা ভাইরাল হওয়ার পরপরই ডিএনসি তড়িঘড়ি করে এই ভিডিওটা ডিলিট করে দেয়। কিন্তু কেন কেন প্রমাণ লুটপাটের এত তাড়াহুড়া তাদের? প্রশাসনের অন্দরমহলে এসব লুটপাটের সাথে জড়িত থাকা জঘন্য পশুদের কি এমন স্বার্থ লুকিয়ে আছে প্রমাণ গায়েব করতে? আর এর সাথে জড়িত যেই জজ, যে কিনা ফয়সালকে জামিন দিয়েছিল, এবং বিএনপির 2 লুভির রাষ্ট্রের খয়রাতি আইনজীবীকেও নিয়ে বেরিয়ে এসেছে গাহিম করা তথ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরই চ্যানেলে TBC4 ফাইনাল নামের একটি ভিডিও ছিল। এটি প্রথম আপলোড করা হয় গত বছরের 23 জানুয়ারি। এরপর রহস্যজনকভাবে এই TBC4 ফাইনাল নামের ভিডিওটা আবারও আপলোড করা হয় 4 নভেম্বর এবং 25 নভেম্বর। এই ভিডিওতে হাদির শুটার ফয়সাল করিম মাসুদকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এতটুকু পর্যন্ত ঠিকঠাক, কিন্তু গতকাল যখন ভিডিওটা ভাইরাল হয় তখন সবাই চিনে ফেলে এই কেন্দ্রীয় চরিত্রে থাকা ব্যক্তি ফয়সাল করিম মাসুদ উর্ফে দাউদ খান। আর এর পরপরই ডিএনসির ইউটিউব চ্যানেল থেকে তড়িঘড়ি করে ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়। আর এই ভিডিও ডিলিট করার মাধ্যমেই সবকিছু স্পষ্ট হয়ে গেল যে এই ফয়সালের সাথে সরকার পক্ষের সুশীল সমাজ কতটা জড়িত। যদি তারা নিজের জায়গায় সৎ থাকতো, যদি তাদের মধ্যে ভেজাল না থাকতো, তবে কেন তড়িঘড়ি করে ভিডিওটা ডিলিট করা হলো? এই ঘটনাটা কি প্রমাণ করে না যে শুটার ফয়সালের সাথে ডিএনসির কোনো উচ্চ পর্যায়ের নেতার কানেকশন আছে? তাদের আমলনামা ঢাকার জন্যই কি এই ভিডিওটা মুছে দেওয়া হলো? এই বিজ্ঞাপন বানাতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। সেখানে কে কোন চরিত্রে অভিনয় করবে, কাকে দিয়ে অভিনয় করালে ঠিকঠাকভাবে সবকিছু হবে, সেটাও ভাবার বিষয়। ঠিক এই জায়গায় ফয়সাল নামের এই অমানুষকে কিভাবে ঠিক করা হলো কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য? সরকার পক্ষের লোক কি এর কিছুই জানতো না? এবার যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন টিবিসির তৈরি টেন্ডার নাকি খোদ ফয়সালই পেয়েছিল। এর মানে দাঁড়ায় ফয়সাল শুধু একজন অভিনেতা নন, সে একজন সরকারি ঠিকাদারও। সে তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এটি তৈরি করেছে। ভাবার বিষয় হলো, জনগণের ট্যাক্সের টাকা গেছে খুনির পকেটে, আর সেই খুনি টাকা দিয়ে হাদির জন্য বুলেট কিনেছে। আবদুল্লাহ আল জাবের আরও একটা প্রশ্ন তুলেছেন। 5 অগস্টের গণ অভ্যুত্থানের পরও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেটআপের লোকজনে কি ফয়সালকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে? এখন আসি মূল পার্টে। একজন প্রফেশনাল শুটার, একজন সন্ত্রাসী এবং মাদকের সাথে জড়িত এই অপরাধীকে কিভাবে জামিন দিল আদালত? আজও সেই প্রশ্নের উত্তর মিলেনি। জুলাই গণ অভ্যুত্থানের পরপরই 2024 সালের 8 নভেম্বর ডাকাতের সময় অস্ত্রসহ গ্রেফতার হন ফয়সাল করিম মাসুদ। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় র্যাব তাকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে বিতর্ণিত এক জামিনে ছাড়া পান খুনি। কিন্তু কোন জজ তাকে এই জামিন দিল এবং সুপারিশ করতে কারা পেছনে গেম খেলল, সেই প্রশ্নের উত্তরটাও অজানা। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র তাসনিম জুমা গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ফাতেমা তাসনিম জুমা তার পোস্টে লিখেছেন, এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারে বসে কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? কে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে এসে ইনকিলাবে এসেছে? তিনি আরও লিখেন, কোভিডের নামে যাকে গ্রেফতার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্প নেই সেদিন ফয়সালের সঙ্গেই ছিল।
ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে। তবু কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কেন বলা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়। এর আগে আমরা জেনেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পক্ষে দায়ের করা জামিন পিটিশনে যুক্ত 2 আইনজীবী বিএনপিপন্থী এমন দাবি করেছে অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। তাদের ফেসবুক পেজে প্রকাশিত অনুসন্ধানী পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ফয়সাল করিম মাসুদের পক্ষে জামিন পিটিশন দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ মাহফুজা রহমান। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ আইন সম্পাদক। দ্য ডিসেন্ট আদালত থেকে সংগৃহীত নথি, ওকালতনামা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকার তথ্য মিলিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি করেছে। দ্য ডিসেন্ট জানায়, গত শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মোহাম্মদ মাহফুজা রহমানের মোবাইল নাম্বার ও মেম্বারশিপ আইডির সঙ্গে আদালতে দাখিল করা ফয়সাল করিম মাসুদের জামিন পিটিশনে থাকা আইনজীবীর তথ্য হুবহু মিলে যায়। এছাড়া জামিনে এফিডেভিটে যুক্ত আইনজীবীর ছবি নামের একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সঙ্গে মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, উক্ত ফেসবুক আইডিতে মাহফুজা রহমানের সঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠতার একাধিক ছবি ও পোস্ট রয়েছে, যেখানে কায়সার কামালকে স্যার ও প্রিয় অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে। 2023 সালের 19 নভেম্বর একটি পোস্টে কায়সার কামালকে অভিনন্দন জানিয়ে মাহফুজা রহমান লিখেছেন, তিনি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত হওয়ায় শুভেচ্ছা জানান। গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে উসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। 20 ডিসেম্বর দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা। দেশের রাজনীতির প্রেক্ষাপটে এক নজিরবিহীন ও নাটকীয় মোড় নিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাসকে বিএনপি থেকে বহিষ্কার করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে 9 পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে এবং বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের শুদ্ধি অভিযানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুর পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার নেপথ্যের কুশীলবের খোঁজে মরিয়া হয়ে ওঠে। পুলিশি তদন্তে গ্রেফতার হওয়া প্রধান অভিযুক্ত দাউদ খান ও তার সহযোগীদের জবানবন্দিতে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। গোয়েন্দা সূত্রের দাবি, ডিজিটাল ফরেনসিক রিপোর্টে একটি কথোপকথনের রেকর্ড উদ্ধার করা হয়েছে, যেখানে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা ও অর্থায়নের বিষয়ে মির্জা আব্বাসের পরোক্ষ সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। যদিও তদন্তের এই প্রাথমিক পর্যায়ে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি, কিন্তু নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে বিএনপি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। 2024 সালের জুলাই বিপ্লবে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেখানে কোনো অপরাধী ঠাঁই নেই। সে যত বড় নেতাই হোক না কেন, ওসমান হাদির মতো একজন উদয়মান নেতার রক্ত বৃথা যেতে দেব না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মির্জা আব্বাসকে দলের সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। তিনি আরও জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএনপি এ বিষয়ে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের পিছনে 3টি প্রধান কারণ থাকতে পারে: জনরোষ প্রশমন, ইনকিলাব মঞ্চের সাথে সম্পর্ক, দলের অভ্যন্তরীণ সংস্কার। বহিষ্কারের আদেশের পর মির্জা আব্বাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে এটি একটি গভীর ষড়যন্ত্র এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই তথ্য সাজানো হয়েছে। তিনি আইনিভাবে এই অভিযোগ মোকাবেলা করবেন বলে জানা গেছে। খবরটি ছড়িয়ে পড়ার পর শাহবাগ ও বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু বহিষ্কার নয়, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফাঁসি চাই। কোনো রাজনৈতিক ব্যানারের পিছনে যেন খুনিরা আশ্রয় না পায়।
অন্যদিকে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকা শাহজাহানপুর ও দক্ষিণ ঢাকায় তার অনুসারীদের মধ্যে চাপা উত্তেজনা লক্ষ্য করা গেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডের মামলাটি এখন দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ যে কোনো সময় নোটিশ দিতে পারে। তদন্তকারী সংস্থাগুলো খতিয়ে দেখছে এই হত্যাকাণ্ডে আর কোনো রাগবোয়াল জড়িত আছে কিনা। ওসমান হাদি হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মেরুকরণ সৃষ্টি করল। একজন প্রভাবশালী নেতার বহিষ্কার যেমন বিচারের পথে এক ধাপ এগিয়ে যাওয়া মনে করা হচ্ছে, তেমনি এটি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলকেও নতুন করে সামনে নিয়ে এলো। এখন সবার চোখ আদালতের রায়ের দিকে। আসলে নেপথ্যে কি ঘটেছিল? শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম দেশ ছেড়ে পালাবার আগে তার বোনের বাসায় যান। বাসার নিচে ফয়সাল করিম ও তার সহযোগী কিছু একটা খোঁজ করছে। পরিত্যক্ত জায়গায় পর গোয়েন্দা সংস্থার রেপ থেকে জানা যায় তারা কিছু গুলি উদ্ধার করেছেন। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার শুটারের বোনের বাসা থেকে 218 কোটি টাকার চেক উদ্ধার করে পুলিশ। তবে চুলচেরে বিশ্লেষণ করার পর জানা জানিয়ে এখন ফয়সালের আসল লোকেশন। ফয়সাল শুটারকে কেন, কারা, কিভাবে কোটি কোটি টাকার চেক দিয়েছ আজ আপনাদের জানানোর চেষ্টা করব। সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন। এবার আসা যাক মূল ভিডিওতে। প্রিমিয়ার আল আরাফা ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, পুবাদি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক আরও অন্যান্য ব্যাংক রয়েছে। 11 ব্যাংকের মধ্যে 38 চেক ছিল, দোলন ছিল 32টি। মধ্যে সর্বোচ্চ টাকার সংখ্যা 90 কোটি আর সর্বনিম্ন ছিল 7 কোটি। তবে দীর্ঘ এক সপ্তাহ হতে যাচ্ছে ওসমান হাদিকে গুলি করে হত্যা হয়েছে। তবে এই হত্যা নিয়ে অবাক করা তথ্য ফাঁস হচ্ছে। তবে কি অপুর মহল থেকে এই হত্যা আসল মাস্টারমাইন্ড? দেশের সবাই জেনে গেছে আসল খুনি হলো ফয়সাল করিম মাসুদ। তবে ডিএমপি কমিশনার জানিয়েছে সত্যি শীঘ্রই নাম প্রকাশ করতে যাচ্ছে। এর মধ্যে কি কোনো পরম মহলের? ডিএমপি জানায় হত্যাকাণ্ডের ঘটনায় মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্রুত মামলার চার্জশিট দাখিলের পরিকল্পনা রয়েছে। আগামী 7-10 দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে এবং 7 জানুয়ারির মধ্যে তা চূড়ান্ত করা হবে। তদন্তে পুলিশ 2টি বিদেশি পিস্তল, 52 রাউন্ড গুলি, মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট এবং 53টি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে 218 কোটি টাকার চেক উদ্ধার করেছে। তবে হত্যার উদ্দেশ্য এখনও নিশ্চিত করা যায়নি। নজরুল ইসলাম জানান, মূল সন্দেহভাজনকে এখনও গ্রেফতার করা যায়নি বলে মোটিভ সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তিনি আরও বলেন, মেঘালয় পুলিশের সঙ্গে অনানুষ্ঠানিক চ্যানেলে যোগাযোগ করে ফয়সালকে সহায়তা করার জন্য 2 সহযোগীকে আটক করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা আশা করছে মূল সন্দেহভাজন ফয়সালকে শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে। আগামী 7 জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি। গত 12 ডিসেম্বর দুপুর আনুমানিক 2:20 পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, রাহুল দাউদ ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী হাদিকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালায়। গুরুতর আহত হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাত 9:45 তিনি মারা যান। এই ঘটনায় গত 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যা চেষ্টার মামলা করেন। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যা চেষ্টা এবং বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়। তবে হাদির মৃত্যুর পর গত 20 ডিসেম্বর আদালতের আদেশে মামলায় দণ্ডবিধির 302 ধারার হত্যার ধারা সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ। তবে এমন ঘটনা ঘটেছে বাংলাদেশে। ওপর মহলের কারো হাত থাকলে তা প্রকাশ করতে পারছেন না ডক্টর ইউনুস কেন? তবে কি উপদেষ্টা আসিফ নজরুল ও উপদেষ্টা জাহাঙ্গীর কিছু লুকাচ্ছে? কেন বলতে পারছে না কে আসল পরিকল্পনাকারী ছিল ওসমান হাদি হত্যা করার পিছনে? আবে কেন রাজনৈতিক দলগুলো চুপ এখনো? যেমনভাবে এনসিপি নেতা নাইটি ইসলাম বলে ফেলেছেন ডেইলি স্টার এবং প্রথম আলো অগ্নিসংযোগ পিছনে উপদেষ্টা রয়েছে, কেন এমনভাবে প্রকাশ হচ্ছে না এখনো ওসমান হাদির প্রধান হত্যার পরিকল্পনাকারী? তবে দেশে কি হতে যাচ্ছে? আদৌ কি ওসমান হাদির হত্যার বিচার হবে? এই পুলিশ জানিয়েছে ওসমান হাদির হত্যাকারীর ফয়সালের শুটারের সহযোগী 2 জন আটক হয়েছে মেঘালয় থেকে ভারত পুলিশ। দর্শক, এই ছিল এখনকার বিশেষ খবর। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।